আচ্ছা, আমি একটু গত ক্লাসটা যদি সংক্ষেপে রিভিউ করি বা পুরো জারণ বিজারণটা একটু সংক্ষেপে রিভিউ করে দিচ্ছি। গত 2-3টা সেশন আমরা বলছিলাম জারণ, বারণ, ছাড়ন, বিজারক। মানে জারণ মানে ইলেকট্রন ছাড়ন, জারণ সংখ্যা তখন বাড়ে, আর যার জারণ সংখ্যা বাড়ে সে হচ্ছে বিজারক। তারপরে জারণ সংখ্যা নিয়ে কথা বলছিলাম, যে হতেছে কোনো একটা পরমাণু বা অণু চার্জ না থাকলে জারণ সংখ্যা 0 হয়, চার্জ থাকলে যার যে জারণ সংখ্যা সেটা, যার যে চার্জ সেটা হচ্ছে জারণ সংখ্যা। এরপরে কিছু ব্যতিক্রম জারণ সংখ্যা নিয়ে আসলে কথা বলছিলাম, যে কোনো মৌলের জারণ সংখ্যা তার যোজনী ইলেকট্রন থেকে কখনোই বেশি হতে পারে না। ওকে, সো আমরা দেখছিলাম যে হইতেছে পার সালফিউরিক অ্যাসিড, তারপরে হচ্ছে পার অক্সোসালফিউরিক অ্যাসিড, পার ক্রোমিক অক্সাইড। আর অন্য ক্ষেত্রে কয়েকটা যৌগের জারণ সংখ্যা দেখছি, টেট্রাথায়োনেট, তারপর হচ্ছে থায়োসালফেট, ফেরোসোফেরিক অক্সাইড। এগুলো একটু সবাই দেখবো। তারপরে কে জারক কে বিজারক সেগুলো দেখছিলাম। তারপরে জারণ বিজারণ যে একসাথে ঘটে সেটার কয়েকটা উদাহরণ দেখছিলাম, যে জারক কোনটা, বিজারক কোনটা। তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড যে জারক বিজারক উভয় হিসেবে কাজ করে সেইটার উদাহরণ কি কি আছে, এগুলো দেখছে। তারপরে হচ্ছে কিছু ব্যতিক্রম, ব্যতিক্রম মানে হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া, সামঞ্জস্য বিক্রিয়া, তারপরে হচ্ছে কি বলে শতজারণ বিজারণ বিক্রিয়া, এই জিনিসগুলো হচ্ছে দেখা হয়েছে। তারপরে আমরা দেখলাম হতেছে বিরঞ্জন পার্টটা। বিরঞ্জনে কি হয়, যে এই যে জাইমান অক্সিজেন তৈরি হয়, আমরা বলি না ক্লোরিন পানি। সো ওই ক্লোরিন পানির সাথে বিক্রিয়া করে জাইমান অক্সিজেন তৈরি করে, জাইমান অক্সিজেন রঙিন বস্তুকে বর্ণহীন করে, জীবাণুকে মেরে ফেলে। তারপরে হচ্ছে এগুলো তোমরা আগের ক্লাসে দেখছি। এবার সবাই একটু আমরা দেখব যে জারণ বিজারণ সমতাকরণ। আমাদের এই চ্যাপ্টারে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ওইটাই, যে জারণ বিজারণ সমতাকরণ করা। এবং এই সমতাকরণ যে পারে, বাকি সবকিছু সে এমনিতেই পারবে। ওকে, সমতাকরণ আজকে আমরা সমতাকরণ করব, আর আগামী ক্লাসে ম্যাথ করে এই চ্যাপ্টার আমরা ক্লোজ করে ফেলবো। সো এটা হচ্ছে আমাদের এইটার সেকেন্ড লাস্ট ক্লাস। এখন জারণ বিজারণের সমতাকরণ করতে গেলে আমাদের কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। এগুলো আবার এমন না যে হচ্ছে ভাইয়া না বুঝে মুখস্থ করা। আমরা অনেক সময় ওই যে মনে আছে ইন্টিগ্রেশন করার আগে এক গাদা ফর্মুলা মুখস্থ করি, অথবা হচ্ছে ডিফারেন্সিয়েশন করার সময় অনেক ফর্মুলা মুখস্থ করি। আচ্ছা, আমাদের এইচএসসি কি এপ্রিলেই হবে? এখনো তো কোনো ডেট দেয়নি, অফিসিয়াল ডেট যেটা দিবে তখনই হবে। এইচএসসি পরীক্ষা যে পেছায় না, এই আন্দোলন ফান্দোলন করে যে কোনো লাভ হয় না। আমি আলকেমি চ্যানেলে একটা ভিডিও আপলোড করছিলাম, কেউ কি সেই ভিডিওটা দেখছি? মিনিস্টার বলছে, মিনিস্টারের বলা আর অফিসিয়াল ঘোষণা আসা এক জিনিস না। মানে হচ্ছে এই পরীক্ষা পেছানো নিয়ে বাচ্চাদের যে ক্ষতিটা করলো সবাই, আর কি বলবো। এখন সমতাকরণ করতে গেলে আমাদের কিছু জিনিস জানতে হবে। কিছু জিনিস কি, প্রথমে কয়েকটা জারক দেখবো, সেই জারকের কয়েকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। জারক মানে আমাদের যে সমতাকরণ গুলো পরীক্ষা আসে সেগুলো আমি দেখব। আমাদের সমতাকরণের সময় যে জিনিসগুলো পরীক্ষায় আসে তার মধ্যে অন্যতম একটা জারক হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4। এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়াতে ভালো জারক হিসেবে কাজ করে। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন এটাকে আমি অ্যাসিডিক মিডিয়াতে নিব, তত বিক্রিয়া করবে, তাই না? জারকের জারণমান কিন্তু কমে, বিজারকের জারণমান বাড়ে। সো অ্যাসিডিক মিডিয়াতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করার ফলে তৈরি করে হচ্ছে এইটা Mn2+। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। মানে এইটুকু মুখস্থ রাখতে হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়াতে Mn2+ তৈরি করে। এবং এটা করতে করতে এমনি মুখস্থ হয়েই যাবে, এটা কষ্ট করে মনে রাখা লাগবে না। কি বললাম? পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়াতে Mn2+ তৈরি করে। আচ্ছা, এইখানে পটাশিয়ামের মানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা 7 না? বুঝি তো, 8 1 7। 7 থেকে 2 এ নামছে, তাহলে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 5টা। যেহেতু 5টা ইলেকট্রন গ্রহণ করছে, এই জন্য এর তুল্য সংখ্যা হচ্ছে 5। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর তুল্য সংখ্যা 5। এরপর দেখি পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7। এটাকে যদি আমি অ্যাসিডিক মিডিয়াতে নেই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়াতে Mn2+ তৈরি করে, পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাসিডিক মিডিয়াতে তৈরি করে হইতেছে Cr2+। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, সরি Cr3+। মানে আমার মুখস্থ রাখা লাগবে এইটা, যে পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাসিডিক মিডিয়াতে Cr2+, 3+ তৈরি করে। তাহলে ভাই দেখ তো, এখানে ক্রোমিয়াম 2টা আছে, তাহলে ডেফিনেটলি এখানে তো 2 হতে বাধ্য। এবার আমি জারণ সংখ্যার পার্থক্য হিসাব করি। এইখানে জারণ সংখ্যা হচ্ছে 12। যদি আমি একটু এটা দিয়ে দেখাই,
+12 হচ্ছে জারণ সংখ্যা, আর এখানে জারণ সংখ্যা +6, 3 দুগুণা 6, তাই না? তাহলে 12 থেকে 6 হইলো, তাহলে কত কমছে? 6 কমছে। তাহলে আমি বলতে পারি যে পটাশিয়াম ডাইক্রোমেট এর তুল্য সংখ্যা হচ্ছে 6। এটা কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়াতে KMnO4 থেকে Mn2+ তৈরি করে। সো KMnO4 অ্যাসিডিক মিডিয়াতে Mn2+ তৈরি করে, মানে তুল্য সংখ্যা হচ্ছে 5। পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাসিডিক মিডিয়াতে Cr3+ তৈরি করে, 12 থেকে 6 গেছে, মানে 6 কমছে। 6 কমছে মানে 6টা গ্রহণ করছে, তার মানে তুল্য সংখ্যা 6। এরপরে আমি যদি কোনো হচ্ছে হ্যালোজেন নিই, ধরলাম হচ্ছে X2, নর্মালি ক্লোরিন নেওয়া হয়। সো হ্যালোজেন থেকে হ্যালাইড তৈরি হয়, এখানে কোনো মিডিয়া ফিডিয়া লাগে না। এইখানে দুইটা হ্যালোজেন আছে, তো এটাকে ব্যালেন্স করার জন্য আমার কি করতে হয়? দুইটা হ্যালাইড নিতে হয়। সো হ্যালোজেন থেকে হ্যালাইড নিছি। খেয়াল করতে ভাইয়া, এখানে জারণ সংখ্যা তো 0, এখানে 2 হয়েছে, 2 না? দুইটা আছে। সো 0 থেকে 2 হয়েছে মানে তুল্য সংখ্যা কত? 2, কারণ 2 পরিবর্তন হয়েছে। তাহলে আমি বলতে পারি হ্যালোজেনের তুল্য সংখ্যা হচ্ছে 2। এই তিনটা আমাদের বেশি কাজে লাগে। তিনটা মনে রাখা খুব আহামরি কঠিন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়াতে তুল্য সংখ্যা 5, পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাসিডিক মিডিয়াতে তুল্য সংখ্যা 6, আর হ্যালোজেনের তুল্য সংখ্যা 2। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে Mn2+ তৈরি করে, পটাশিয়াম ডাইক্রোমেট থেকে Cr3+ তৈরি করে, আর হ্যালোজেন থেকে হ্যালাইড তৈরি করে। আর এমসিকিউর জন্য, অ্যাডমিশনের জন্য আরো কয়েকটা একটু মনে রাখতে হয়, সেগুলো একটু দেখাই দিই। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি আমি বেসিক মিডিয়াতে নেই, মানে ক্ষারের মধ্যে নেই, E=1 হলো না কেন? কারণ দেখ ফুয়াদ, তুল্য সংখ্যা যখন হিসাব করে তখন তো এইখানে তো একটা সিঙ্গেল ইউনিটের জন্য আমি হিসাব করি, তাই না? তাহলে একটা সিঙ্গেল ইউনিট এখানে আমি নিয়েছি, অটোমেটিক্যালি এখানে তো দুইটা ইউনিট হয়ে গেছে। সো ডিফারেন্স দিন শেষে 2 হইতেছে, বুঝছিস? মানে ফুয়াদ জিজ্ঞেস করছে ভাইয়া 2 কেন, হ্যালোজেনের জন্য 1 কেন হইলো না? তুল্য সংখ্যা হিসাব করা হয় একটা ইউনিটের জন্য। সো এখানে একটা ইউনিট মানে এখানে অটোমেটিক্যালি দুইটা ইউনিট হইতেছে, 0 থেকে 2 কমছে দেখে তুল্য সংখ্যা 2। পটাশিয়াম পারম্যাঙ্গানেট বেস। সো বেসিক মিডিয়াতে এগুলো খুবই রেয়ার কেস, আসে না পরীক্ষায়, বাট অ্যাডমিশনে মাঝে মধ্যে এমসিকিউ করে আসতে পারে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে পটাশিয়াম ম্যাঙ্গানেট তৈরি করে, K2MnO4। সো বেসিক মিডিয়াতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম ম্যাঙ্গানেট তৈরি করে, এবং দেখ এখানে 7 ছিল, এখানে 6 হয়েছে। তার মানে বলতে পারি এখানে তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে 1। সো বেসিক মিডিয়াতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জাস্ট একটা ইলেকট্রন গ্রহণ করে। আরেকটা হতেছে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 জলীয় মাধ্যমে অ্যাকুয়াস মিডিয়াতে সে তৈরি করে হচ্ছে MnO2। এইখানে তো 7 আমি জানি, কিন্তু এখানে কত হইলো? 4 হইলো না? 7 থেকে 4 হইছে মানে 3 কমছে। 3 কমছে মানে এখানে তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে 3। এই হচ্ছে আমাদের জারকের লিস্ট। যদি বই পড়তে চাস তাহলে দেখবি আরো দুই একটা বেশি আছে, এবার দরকার নেই, যা লিখাই দিছি এটুকু তো মুখস্থ করার জিনিস, এর বাইরে সূত্র লাগে না আর কি। তাহলে আমরা মনে রাখবো কি কয়েকটা জারকের লিস্ট, সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়াতে সে Mn2+ তৈরি করে। এমন না যে আমি Mn2+ তৈরি করেছি বা আমি বলছি দেখে তৈরি করে, নেচারে Mn2+ তৈরি হয় অ্যাসিডিক মিডিয়াতে। সো নেচারে Mn2+ অ্যাসিডিক মিডিয়াতে তৈরি হয় দেখে তুল্য সংখ্যা 5। পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাসিডিক মিডিয়াতে ক্রোমিয়াম 3+ তৈরি করে, তুল্য সংখ্যা 6। হ্যালোজেন হ্যালাইড তৈরি করে, তুল্য সংখ্যা 1, সরি 1 না 2। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন আমি বেজে নিব, তখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে পটাশিয়াম ম্যাঙ্গানেট তৈরি করে। এই যে পারম্যাঙ্গানেট থেকে যে ম্যাঙ্গানেট তৈরি হলো, তুল্য সংখ্যা 1। আর হচ্ছে এখানে তুল্য সংখ্যা 3। তুল্য সংখ্যা 5 কিভাবে হইলো? দেখ এখানে ইয়া কত 7 না জারণ সংখ্যা, এখানে জারণ সংখ্যা +2। তাহলে 7 থেকে 2 হয়েছে মানে 5 কমছে। 5 কমছে মানে 5টা গ্রহণ করছে। জারকের তুল্য সংখ্যা সে যতগুলো ইলেকট্রন গ্রহণ করে সেটাই। এবার কয়েকটা বিজারকের লিস্ট দেখে। MnO2 এর নাম ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড।
বিজারকের মধ্যে সব থেকে বিখ্যাত বিজারক হইতেছে এইটা, Fe2+। মানে এটাকে বইয়ে ফেরাস সালফেট হিসেবে কখনো দেওয়া থাকে, ফেরাস ক্লোরাইড হিসেবে দেওয়া থাকে। এখন ফেরাস ক্লোরাইড হোক, ফেরাস সালফেট হোক, Fe2+, এর বিজারকে জারণ মান বাড়ে। এখন Fe2+ থেকে বেড়ে সর্বোচ্চ কত হইতে পারে? Fe3+ না? তাহলে 2+ থেকে বেড়ে ম্যাক্সিমাম 3+-এ যায়। অর্থাৎ আমি বলতে পারি যে হইতেছে Fe2+ থেকে Fe3+-এ যাচ্ছে। তার মানে এখানে তুল্য সংখ্যা কত? 1। তাহলে আমি কি দেখলাম? যে এখানে মিডিয়ে ফিডিয়ে বলে কিছু নাই। Fe2+ থেকে Fe3+ তৈরি হয়, 2+ থেকে 3+ তৈরি হয়েছে, মানে 1 বাড়ছে জারণ সংখ্যা। সুতরাং এখানে তুল্য সংখ্যা 1। তারপরে মাঝে মধ্যে থাকে হইতেছে H2C2O4, অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড থেকে এখানে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড, CO2। যেহেতু এখানে দুইটা আছে, এখানে কত হবে? 2 হবে। এখন দিন শেষে আমরা কিন্তু সূত্র মুখস্থ করছি, সূত্র। আমি চাইলে এখানে তুল্য সংখ্যা বের করতে গেলে তোদেরকে ওটা দেখাইতে পারি যে কার্বনের জারণ সংখ্যা এই পরিবর্তন হয়েছে। যেমন আমি যদি একটু বলি যে অক্সালিক অ্যাসিড, এমনি দেখাচ্ছি, এটুকু আমি মুছে ফেলবো। H2C2O4, এইখানে এটা তো -8, তাই না? এখানে কত? +2। তাহলে এখানে +6, মানে দুইটা কার্বনের জারণ সংখ্যা এখানে +6। আর কার্বন ডাই অক্সাইডে কি আছে? যেহেতু 2 অণু আছে, এখানে আছে -2×4, এখানে +4। কিন্তু এখানে তো আবার 2 আছে, তার মানে কত হবে? +8 হবে। সো কার্বনের জারণ সংখ্যা 6 থেকে 8 হয়েছে, মানে 2 বাড়ছে। কিন্তু এত কাহিনী তো আমরা করবো না, আমরা সংক্ষেপে মনে রাখবো যে অক্সালিক অ্যাসিড একটা অ্যাসিড। মনে আছে অ্যাসিডের ক্ষেত্রে কি বলছিলাম? যাদের হাইড্রোজেন সংখ্যায় জারণ তুল্য সংখ্যা। সো হাইড্রোজেন 2 আছে, মানে তুল্য সংখ্যা 2। যেটা আমি এমনিতেই মুখস্থ করতে পারি, সেটা কেন এত মানে প্যাচ লাগায় মুখস্থ করবো, তাই না? আবারও বলতেছি যে অক্সালিক অ্যাসিডের জন্য বেসিক নিয়মে চাইলে হিসাব করলে করা যায়, কিন্তু জিনিস জীবন কঠিন হয়ে যায়। কি দরকার আছে জীবনটা কঠিন করানো? জীবনে ঝামেলার অভাব নাই। সো দুইটা হাইড্রোজেন, তার মানে তুল্য সংখ্যা 2। তারপরে মাঝে মধ্যে থাকে হইতেছে হাইড্রোজেন পারঅক্সাইড, এবং এখান থেকে তৈরি হয় অক্সিজেন। এটা কিন্তু মুখস্থ করতে হবে যে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে অক্সিজেন তৈরি হয়। এইখানেও চাইলে তুই হিসাব করতে পারিস জারণ সংখ্যার পরিবর্তন দিয়ে, বাট দরকার নেই। হাইড্রোজেন 2টা আছে, তো তুল্য সংখ্যা 2। একদম ইজি বিজি লেমন স্কুইজি, কষ্ট করার মানে হয় না। মাঝে মধ্যে এরকম হ্যালাইড থাকে, হ্যালাইড। এক পাশে 1 অণু, তাহলে অন্য পাশে 2 অণু যে। নবনী, তুই তো বোধহয় থিমটাই বুঝিস নাই। থিমটা হইতেছে তুল্য সংখ্যা হিসাব করা হয় 1 ইউনিটের ইফেক্টিভিটি হিসাবে। একটা ইউনিট। তো আমি ধর এর তুল্য সংখ্যা হিসাব করতেছি। মানে ধর আমি বলতে চাচ্ছি যে হচ্ছে বাজারে আলুর দাম কত। এখন বাজারে আলুর দাম তুই যখন বলিস, তখন কি 2 কেজি বলিস না 1 কেজি বলিস? 1 কেজি বলিস, তাই না? 2 কেজি বললে তো কোনো ক্ষতি ছিল না। কিন্তু 2 কেজি বললে তখন আবার নতুন করে 1 কেজির জন্য হিসাব নিকাশ করতে হইতো। তো কথা হচ্ছে তুল্য সংখ্যা যখন বের করা হয়, তখন আমরা 1 ইউনিটের জন্য বের করি। মানে এই যে এর একটা ইউনিট, এর একটা ইউনিট, এর একটা ইউনিট। এই জন্য এই পাশে আমরা সবসময় 1 1 1 রাখার চেষ্টা করছি। হ্যালাইড থেকে এখানে তৈরি করে হচ্ছে হ্যালোজেন, X2। দেখ, হ্যালোজেন কিন্তু জারক ছিল। তো হ্যালোজেন জারক হইলে হ্যালাইড তো হচ্ছে বিজারক হবে, তাই না? ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 2, ইকুইভ্যালেন্ট নাম্বার। হ্যালাইড থেকে হ্যালোজেন তৈরি হইতেছে। তো এইখানে তো অটোমেটিক্যালি এবার হাফ চলে আসে। এখন তুই বলতেই পারিস, ভাই এখানে কেন 2 দিলেন না? এখানে 2 দিলে তো সে আমাদের উদ্দেশ্যই সফল হইতেছে না। তো এখানে আমি 2 দিব না, এখানে হাফ দিলাম। এবং দেখ, এখানে জারণ সংখ্যা -1, অক্সিডেশন নাম্বার -1। এইখানে আবার অক্সিডেশন নাম্বার 0 হয়ে গেছে, তার মানে এর ইকুইভ্যালেন্ট নাম্বার কত? 1। হ্যালোজেন জারক হিসেবে ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 2, কিন্তু হ্যালাইড বিজারক হিসেবে ইকুইভ্যালেন্ট নাম্বার আবার 1 হয়ে যায়। এই কয়েকটা মনে রাখলেই হইতেছে। তাইলে আমি একটু সংক্ষেপে রিভিউ করে দিই। সেটা হইতেছে এইটা, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়াতে, এটুকু মনে না রাখলে কিন্তু আমরা কোনো কিছু সলভ করতে পারবো না।
পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়াতে Mn2+ তৈরি করে, মনে রাখবো তুল্য সংখ্যা 5। পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাসিডিক মিডিয়াতে ক্রোমিয়াম 3+ তৈরি করে, তুল্য সংখ্যা 6। আর হ্যালোজেন হ্যালাইড তৈরি করে, তুল্য সংখ্যা 2। আর এইটুকু কখনো পরীক্ষায় আসে না, এমসিকিউতে মাঝে মাঝে আসলেও আসতে পারে, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বেসিক মিডিয়াতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানেট তৈরি করে, তুল্য সংখ্যা 1। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাকুয়াস মিডিয়াতে জলীয় মাধ্যমে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তৈরি করে, তুল্য সংখ্যা হচ্ছে 3। আর Fe2+ ফেরাস থেকে ফেরিক তৈরি করে, সো Fe2+ থেকে Fe3+ তৈরি করে, তুল্য সংখ্যা 1। অক্সালিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, যেহেতু 2টা হাইড্রোজেন আছে, তুল্য সংখ্যা 2। পারঅক্সাইড থেকে অক্সিজেন তৈরি করে, তুল্য সংখ্যা 2। আর হ্যালাইড থেকে হ্যালোজেন তৈরি করে, তুল্য সংখ্যা 1। সো এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। এখন আমরা দেখি পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে। আগে একটা সহজ জিনিস দেখাই। পরীক্ষায় প্রশ্ন আসে এরকম: অ্যাসিডিক KMnO4 দ্রবণে ফেরাস সালফেট এর জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। এই হচ্ছে পরীক্ষায় প্রশ্ন, এই টাইপের প্রশ্ন আসে। সবাই প্রশ্নটা একটু লিখে নেই। ওকে, যে প্রশ্ন ছিল যে অ্যাসিডিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে আমাকে বের করতে বলছে যে সালফিউরিক অ্যাসিড ফেরাস সালফেটের জারণ বিজারণ বিক্রিয়া। এবং এই টাইপের কোয়েশ্চেন যখন পরীক্ষায় আসে তখন দেখবি যে একটা নিয়ম বলে দেয়। নিয়মটা হচ্ছে ইলেকট্রন আয়ন মেথড। সবাই কি নাম শুনছে? ইলেকট্রন আয়ন মেথড। ইলেকট্রন আয়ন মেথড মানে হইতেছে এখানে দর্শক আয়ন রাখা যাবে না। মানে সমীকরণে আমি শুধু ইলেকট্রন রাখবো, সমীকরণে শুধু আয়ন রাখবো, মানে কোনো দর্শক আয়ন নাই। সো অ্যাসিডিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে ফেরাস সালফেটের জারণ বিজারণ বিক্রিয়া। সো কোনো দর্শক আয়ন রাখা যাবে না। এখন ভাইয়া দর্শক আয়ন আসলে কারা? না, এই পটাশিয়ামের জারণ মান জীবনও +1 ছাড়া আমি কিন্তু অন্য কিছু জীবনও দেখি নাই। তাহলে খুবই কমন সেন্স পটাশিয়াম দর্শক আয়ন। আর একটু বলে দিই, আমি এখানে 6-7টা উদাহরণ দেখাবো। প্রথমটা একটু ট্রিকি লাগবে, কঠিন লাগবে, কিন্তু দ্বিতীয়টা তৃতীয়টা দেখবে পানির মতো সহজ মনে হবে। So আমি পটাশিয়াম বাদ দিব, এবং নর্মালি যেটা হয় যে হইতেছে প্রথমে এই জারকের যে প্রথমটা থাকে এটা সবসময় দর্শক আয়ন হয়। তো এখানে পারম্যাঙ্গানেট আয়ন নিলাম, পটাশিয়াম দর্শক আয়ন। যেহেতু আমাকে বলছে অ্যাসিডিক মিডিয়া, আমি অ্যাসিডিক মিডিয়া নিলাম, এই যে H+ নিলাম। আর আমাকে বলছে ফেরাস সালফেট, তো এখানে Fe2+, সালফেট দর্শক আয়ন, কারণ সালফেটের জারণ মান পরিবর্তন হয় না। অ্যাকচুয়ালি আসলে কি, আমার তো জারক হচ্ছে আয়রন, সরি বিজারক হচ্ছে আয়রন। আমি সালফেট কেন নিয়েছি? কারণ আয়রন তো নর্মালি মার্কেটে আয়রন হিসেবে পাওয়া যায় না। আয়রন তো সালফেট ক্লোরাইড এই হিসাবে পাওয়া যায়। তাহলে MnO4 নিলাম, পারম্যাঙ্গানেট আয়ন নিলাম, H+ নিলাম, আর হচ্ছে Fe2+ নিলাম। ওকে, নিলাম, ভালো কথা। এখন যখন আমি জারণ বিজারণ সমতাকরণ করব তখন 3টা নিয়ম ফলো করতে হয়। প্রথম নিয়মটা হচ্ছে, 3টা না 2টাই ফলো করলেও হয়, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। মানে জারকের তুল্য সংখ্যা বিজারকের সামনে বসাবো, বিজারকের তুল্য সংখ্যা জারকের সামনে বসাবো। এখন তোকে কিন্তু আমি শিখাইছি অ্যাসিডিক মিডিয়াতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর তুল্য সংখ্যা কত? 5। তাহলে সেই 5 বিজারকের সামনে আসবে, এই যে এর সামনে আসবে 5। এর তুল্য সংখ্যা এর সামনে বসবে, এর তুল্য সংখ্যা এর সামনে বসবে। এখন এর তুল্য সংখ্যা তো 1, মনে আছে? Fe2+ তুল্য সংখ্যা 1। তাহলে কি দেখলাম? আমি দেখলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর তুল্য সংখ্যা 5, সেটা ওর সামনে বসছে, আর ওর তুল্য সংখ্যা 1, সেটা এর সামনে বসলো। তারপরে আমরা কি শিখছি? তারপরে আমরা শিখছি হইতেছে
এই পার ম্যাঙ্গানেট থেকে Mn2+ তৈরি করে, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। মনে আছে যে পার ম্যাঙ্গানেট থেকে Mn2+ তৈরি করে, লিখলাম হচ্ছে Mn2+। আচ্ছা, মাও জিজ্ঞেস করছে ভাই H+ কই থেকে আসলো? মা ওই যে অ্যাসিডিক মিডিয়া বলছি না, অ্যাসিডিক মানে হইতেছে H+ তো অবশ্যই থাকবে। তো আমি হচ্ছে এখানে Mn2+ লিখলাম, এবং আমি এটাও জানি যে Fe2+ থেকে Fe3+ তৈরি হয়। তো আমি এখানে লিখবো হচ্ছে Fe3+। একটু মাঝখানে ফাঁকা রেখে দিব আর কি। ওইখানে যেহেতু 5টা আছে, এইখানেও 5টা তৈরি হবে। গেল এইটুকু। তাহলে এর তুল্য সংখ্যা এর সামনে বসাইলাম, এর তুল্য সংখ্যা এর সামনে বসাইলাম। তারপরে হতেছে এইখান থেকে যেটা তৈরি হবে সেটা লিখলাম, এবং এইখান থেকে যেটা তৈরি হবে সেটা লিখলাম। এখন কোনো যৌগে বা কোনো বিক্রিয়াতে ভাই হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, সেখানে তো পানি তৈরি হবে। তো এখানেও পানি তৈরি হয়। পানি তৈরির সোর্স কি? 2 নম্বর স্টেটমেন্ট হচ্ছে জারকের অক্সিজেন অনুযায়ী পানি। কি বললাম? জারকের অক্সিজেন অনুযায়ী পানি তৈরি হবে, মানে জারকে যতগুলো অক্সিজেন আছে এই টাইপের রিঅ্যাকশনে সেই অক্সিজেনের সংখ্যা অনুযায়ী পানি তৈরি হয়। এখন দেখতো ভাই এখানে জারকে অক্সিজেন কয়টা আছে? 4টা আছে না? তাহলে এখানে কত অণু পানি হবে? এখানে 4 অণু পানি হবে। এখন এই হাইড্রোজেন কয়টা হবে সেটা যদি মিলাইতে চাই, তাহলে এখানে যেহেতু হাইড্রোজেন আছে কয়টা? 4 দুগুণে 8টা। এখানে কত হবে? এখানে হচ্ছে 8। এই যে সমতাকরণ হয়ে গেছে। তাহলে কি করলাম ভাইয়া? অ্যাসিডিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে আমি ফেরাস সালফেটের জারণ বিজারণ বিক্রিয়া করছি। প্রথমে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করছি। জারকের তুল্য সংখ্যা বিজারকের সামনে, বিজারকের তুল্য সংখ্যা জারকের সামনে। ওকে। তারপরে আমি যার আগে যে সহগ বসাইতে হবে সেগুলো বসাইছি। এখান থেকে যেটা তৈরি হয়, এখান থেকে যেটা তৈরি হয়। আর জারকের যে অক্সিজেন সেই অনুযায়ী পানি তৈরি হবে। এখন আমি যদি এখানে আলাদা করে দেখাইতে চাই যে কোথায় জারণ ঘটছে, কোথায় বিজারণ ঘটছে। তো প্রথমে দেখি জারণ কোথায় ঘটছে। মানে জারণ বিক্রিয়া কোথায়? এই যে এখানে না? সো Fe2+ সেখান থেকে ইলেকট্রন দান করে তৈরি করছে হচ্ছে Fe3+। এখানে একটু হিসাব নিকাশ করতে হবে। ওকে, জারণ বিক্রিয়া দেখাইলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাই এখানে কত বসাবো, কি বসাবো? এখানে তো কয়টা আছে ফেরাস? 5টা। এবং এখানেও 5টা তৈরি হয়েছে, ওই যে ওটাই বসাইছে। তো ইলেকট্রন কয়টা হবে? এটা দুই ভাবে হিসাব করা যায়। একটা হচ্ছে তুই চাইলে এমনি হিসাব করতে পারিস, এখানে জারণ সংখ্যা দেখ 5 দুগুণে 10, এখানে 5 দুগুণে 10, কিন্তু এখানে কত হয়েছে? এখানে 3+ হবে তো 3 5 15 হয়েছে। 10 থেকে 15 হয়েছে, তার মানে কত চেঞ্জ হয়েছে? 5। কত বাড়ছে? 5 বাড়ছে। 5 বাড়ছে মানে সে 5টা ইলেকট্রন দান করছে। এই হচ্ছে এক হিসাব, যে এখানে 5 দুগুণে 10, এখানে 3 5 15, 10 থেকে 15 হয়েছে মানে 5 বাড়ছে। সুতরাং সে 5টা ইলেকট্রন কি করছে? 5টা ইলেকট্রন দান করছে। এই হিসাবটা এভাবে না করে অন্যভাবে করলে বেশি ভালো হয়, কারণ এইখানে হিসাবটা খুব সহজে মিলে গেছে। 5 দুগুণে 10, 3 5 15, কিন্তু অন্য জায়গায় সহজে মিলবে না। সহজ হিসাবটা হইতেছে তুল্য সংখ্যা 1 ছিল। তুল্য সংখ্যা যদি 1 থাকে, তাহলে একটা হইলে একটা দান করতো, যেহেতু 5টা দান করবে, এই হিসাবটা বেশি ভালো। ওকে। এবার দেখি বিজারণে কেমনে হয়। বিজারণ বিক্রিয়াতে ভাই জারক যা দান করছে বিজারক তাই গ্রহণ, সরি, বিজারক যা দান করছে জারক তাই গ্রহণ করবে। অর্থাৎ এই যে MnO4-, ওকে, +8H+, এই যে এরা মিলেই তো আসলে আমাদের জারক, জারকের বিজারণ ঘটবে, বাট এই ব্র্যাকেটে আমরা না দেই। ও যদি 5টা দান করে, এই 5টা গ্রহণ করছে। এখন দেখ এই যে Mn7 ছিল, এখানে কত হবে? 2 হবে। মানে এটুকু মুখস্থ বসা দিতে পারিস চাইলে। Mn2+, আর এখানে হচ্ছে 4 অন্য পানি। বিজারণটা চাইলে মুখস্থ লিখে দেওয়া যায়, কারণ কি এটা তো কঙ্কাল সমীকরণ, এখানে আননেসেসারি কিছু নাই। তাহলে জারক যদি, বিজারক যদি 5টা দান করে, জারক 5টা গ্রহণ করবে। তো জারক 5টা গ্রহণ করে এই জিনিসগুলো তৈরি করলো। এখন আমি একটু বুঝাই দিই কেমনে। এই যে পার ম্যাঙ্গানেট আয়ন, এখানে Mn ছিল 7+, এখানে 2+ হয়েছে, তাহলে কত কমছে? 5। এই যে 5টা গ্রহণ করছে। আবার এখানে যে 4টা অক্সিজেন আছে,
আর 8টা হাইড্রোজেন আছে, 4টা অক্সিজেন 8টা হাইড্রোজেন মিলে 4 অণু পানি তৈরি করলো। এখন কোনো টিচার আছে যারা করবে কি, এইখানে যে অংশটুকু আছে এটুকু আগে শেখাবে বা আগে লিখাবে। এইটুকু আগে লিখে তারপরে যে এখানে যোগ করবে, যোগ করে এটা নিয়ে আসবে, একই কথা। কিন্তু আমি একটু উল্টা শেখাই, সো এই জন্য হইতেছে তোরা এভাবেই শিখিস, আমি যেমনি শিখাইছি এভাবেই শিখিস, সেটা বরং ভালো। এরপরে হচ্ছে আমাদেরকে মাঝে মধ্যে এখানে পূর্ণ সমীকরণ লিখতে বলে, ফুল ইকুয়েশন। ফুল ইকুয়েশন বলতে আমি বুঝাচ্ছি দর্শকায়ন সহ। মানে এখন তোকে হচ্ছে দর্শক আয়ন অ্যাড করতে হবে। এখন দর্শকায়ন কেমনে অ্যাড করবি? সো এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পারম্যাঙ্গানেটের জায়গায় পটাশিয়াম অ্যাড কর, মানে KMnO4, এটা তুই জানিসই। সোজা কথা বলি, যেখানে যেখানে প্লাস দরকার সেখানে সেখানে পটাশিয়াম অ্যাড করবি, যেখানে যেখানে মাইনাস দরকার সেখানে সেখানে সালফেট অ্যাড করবি। কি বলছি? যেখানে যেখানে প্লাস দরকার সেখানে সেখানে পটাশিয়াম অ্যাড করবি, যেখানে যেখানে মাইনাস দরকার সেখানে সালফেট অ্যাড করবি। সো আমার এখানে মাইনাস আছে, প্লাস দরকার, পটাশিয়াম অ্যাড করলাম। তারপর হচ্ছে এখানে আছে হাইড্রোজেন, মানে সালফিউরিক অ্যাসিড নেব, H2SO4। এখানে যেহেতু হাইড্রোজেন আছে হচ্ছে 8টা, সেটা মেলানোর জন্য এখানে 4 নিচ্ছি। অনেকে বলতেই পারে ভাই সালফিউরিক অ্যাসিড কেন নিলেন? আমি নিব হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড নেওয়া ভালো, কারণ হচ্ছে তোর ওখানেও সালফেট আছে, তো এখানেও সালফেট নিলে তোর নিজের জন্যই মেলানো সহজ হবে। তারপরে কি, Fe2+। সো Fe2+ মানে হইতেছে ফেরাস সালফেট হবে, তাই না? FeSO4। এখানে কেন 8 এর জায়গায় 4 হইছে? কারণ হাইড্রোজেন 8টা, কিন্তু এখানে তো অলরেডি 2 আছে, ওই 8 বানানোর জন্য এখানে আমি 4 দিচ্ছি। তারপরে Mn2+ আছে, তাই না? Mn2+ মানে এখানে মাইনাস লাগবে, মাইনাস লাগবে মানে সালফেট নিতে হবে, তাহলে এখানে তৈরি করে হচ্ছে Mn সালফেট। 4 অণু পানি 4 অণু পানির মতোই থাকবে অ্যাজ ইউজুয়াল। Fe3+, Fe3+ মানে কি, ফেরিক সালফেট না? সো ফেরিক সালফেট যদি বসাই, তাহলে এই হচ্ছে ফেরিক সালফেটের সংকেত, Fe2SO4 3। Fe2SO4 3 ফেরিক সালফেট। এখন দেখ তো এখানে কত বসাইলে উপরের সাথে মিলে, এটার সাথে মেলানোর জন্য কত বসাইতে হয়? 5 দিলে কিন্তু মিলে না, 5 দিলে তো 10 হয়ে যায়, এখানে 5/2 দিতে হয়, তখন এখানকার 5 মিলে। ওকে, নিলাম 5/2। আর একটা কথা আছে, একটা যৌগ আসলে আমরা লিখি নাই, মানে ওই যে দুধ ভাত মিলে একটা যৌগ তৈরি করে। একটা দর্শক আয়ন হচ্ছে পটাশিয়াম, আরেকটা দর্শক আয়ন সালফেট। সো এই পটাশিয়াম আর সালফেট মিলে আরেকটা যৌগ তৈরি হয়, সেটা হচ্ছে পটাশিয়াম সালফেট। ওইটা দর্শক আয়নের ওখানে ওই আয়নিক ইকুয়েশনে ছিলই না, কিন্তু পটাশিয়াম সালফেট যে লিখলাম সেইটা মেলানোর জন্য আমি দেখলাম এইখানে তো পটাশিয়াম একটা, সো এইখানে তো পটাশিয়াম নাই, মানে 2টা হয়ে গেছে, মেলানোর জন্য এখানে হাফ দিতে হবে। অনেক বাঁকা হয়ে গেছে, একটু সোজা করে লিখে। আমি জানি প্রথমটা দেখতে একটু কঠিন লাগছে, অনেক হিসাব নিকাশ মনে হয়েছে কত কি, কিন্তু এরপরে যেটা করাবো সেটা আমি রিভিশনও করাচ্ছি না, কারণ এরপরেরটা করাইলে এটা রিভিশন করার মানে হয় না। নেক্সট আরেকটা প্রশ্ন হচ্ছে এইটা, অ্যাসিডিক, আমাকে বলছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 দ্রবণে, ধরলাম আমাকে বললো হচ্ছে ফেরাস সালফেট, এর জারণ বিজারণ বিক্রিয়া। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। দেখবি এটা আগেরটা থেকে সহজ মনে হবে। ওকে, আগের স্লাইডটা।
এখানে পটাশিয়াম ডাইক্রোমেট। তো দর্শক আয়ন এখানে কে? দর্শক আয়ন হচ্ছে পটাশিয়াম, তাই না? অবশ্যই দর্শক আয়ন পটাশিয়াম। তাহলে আমি এখানে হচ্ছে পটাশিয়ামকে বাদ দিয়ে লিখবো হচ্ছে এইটা। কোথায় যে লিখবো? এখানে থাকে হচ্ছে Cr2O7 2 মাইনাস। ওকে, লিখলাম এটা। ওকে, তারপরে হচ্ছে অ্যাসিডিক মিডিয়া, তার মানে হচ্ছে H প্লাস। লিখলাম হচ্ছে H প্লাস। ফেরাস সালফেট মানে এখানে লিখবো হচ্ছে Fe2 প্লাস। লিখে ফেলছে। প্রথম নিয়ম কি ছিল? তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। এখন পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা 6 মুখস্থ থাকা উচিত। সেই 6 এর সামনে বসাবো। আর এর তুল্য সংখ্যা 1, সেই 1 আমি এখানে বসাইছি। প্রথম নিয়ম ছিল তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। লিখলাম। তারপরে আমি দেখলাম যে ডাইক্রোমেট থেকে কি তৈরি করে? Cr3 প্লাস। এখানে কয়টা আছে? দুইটা আছে। সো ডাইক্রোমেট থেকে Cr3 প্লাস তৈরি করে, এখানে দুইটা ক্রোমিয়াম আছে জন্য ওখানে 2 দিলাম। এরপরে আমরা জানি এখানেতে পানি তৈরি হয়, 7টা অক্সিজেন মানে 7 অণু পানি। আর আমরা এইটা জানি ফেরাস থেকে ফেরিক তৈরি হয়, 6টা ফেরাস থেকে 6টা ফেরিক হবে। আর এইখানে যেহেতু 7 দুগুণে 14টা আছে, আমি এখানে 14 দিলেই মিলে গেল। এবার জারণ বিজারণ আলাদা করব। এগুলো খুব ইজি পিজি। সো প্রথমে দেখি হচ্ছে জারণ। জারণ ঘটে বিজারকের। এই যে 6টা ফেরাস, যেহেতু এর তুল্য সংখ্যা ছিল 1, তাহলে 6টা 6টা দান করবে। এই যে 6টা যদি 6টা দান করে, 6টা Fe3+ তৈরি করে। ও যদি 6টা দান করে, তাহলে এরা 6টা গ্রহণ করবে। মানে জারক 6টা গ্রহণ করে বিজারণ ঘটায়। মানে হচ্ছে এইটা Cr2O7 2 মাইনাস, প্লাস হচ্ছে 14 অণু পানি, হাইড্রোজেন, 6টা ইলেকট্রন, সমান এখানে তৈরি করে কি 2Cr3 প্লাস 7H2O। চাইলে এই লাইন চিন্তা করারই দরকার নেই, ওই ইকুয়েশন থেকে সরাসরি মুখস্থ লিখে দেওয়া যায়। এটুকু লেখা হয়েছে সবার? এরপরে দেখি আমাকে পূর্ণ সমীকরণ লিখতে হবে, মানে দর্শকায়ন সহ। তাহলে এইখানে যে 2 মাইনাস আছে মানে পটাশিয়াম আনতে হবে কয়টা? 2টা। সো আমি আনলাম হইতেছে এইটা। এই পাশ থেকে লিখি K2Cr2O7। পানি লিখবো 14টা হাইড্রোজেন, তার মানে কত অণু পানি হবে? 7 অণু পানি হবে। লিখলাম 7 অণু পানি। ওকে, তাহলে এখানে আমি 7 অণু পানি। তারপরে হচ্ছে 6টা ফেরাস সালফেট আছে, তোর 6টা ফেরাস সালফেট। এবার দেখি এখানে ক্রোমিয়াম 3+। এখন ক্রোমিয়াম বলছিলাম যেখানে যেখানে মাইনাস দরকার, সেখানে সেখানে আমি সালফেট নিব। তাহলে এখানে ক্রোমিয়াম সালফেট হবে, যেখানে ক্রোমিয়ামের যোজনী হচ্ছে 3। তাহলে Cr3 তাই না? এটাই তো ক্রোমিয়াম সালফেট। Cr2SO4 ক্রোমিয়াম সালফেট। এখানে আমি আর 2 দিচ্ছি না, কারণ এখানে 2 অলরেডি। ও আচ্ছা, পানি সালফিউরিক অ্যাসিড নেব, হ্যাঁ। 7 অণু সালফিউরিক অ্যাসিড, পানি কেন হবে? পানি তো হবে না। আমি এখানে 2 নিচ্ছি না, কারণ এখানকার 2 অলরেডি এখানে হয়ে গেছে। তারপরে 7 অণু পানি, 7 অণু পানির মতো লিখে ফেললাম 7H2O। আর এখানে 6টা ফেরিক সালফেট হবে Fe2SO4, যেহেতু এখানে 6 আছে, এখানে 3 দিলেই 6 হয়ে যাবে। আর একটা যৌগ বাকি আছে, দুধভাত যৌগ। এখানকার পটাশিয়াম আর সালফেট মিলে তৈরি করে পটাশিয়াম সালফেট, K2SO4। যেহেতু পটাশিয়াম 2টা আছে, আমি মিলাই দিচ্ছি, আর কিছু করাই লাগছে না। এবং তোর বিশ্বাস না হয় তুই সবগুলো মিলাই দেয়, দেখবি সবকিছু মিলে গেছে।
ওকে, আমরা নেক্সট উদাহরণ দেখব। এগুলো রিভিশন দিচ্ছি না, কারণ সব একই জিনিস। ওই রিভিশন দেওয়া মানে নতুন জিনিস প্র্যাকটিস করা। একটু ফাস্ট লার্নার হওয়ার চেষ্টা করবি সবাই। ধরলাম এরকম আমাকে বললো যে হইতেছে অ্যাসিডিক কেমিনোফোর দ্রবণে Ki এর রিডক্স বিক্রিয়া, মানে পটাশিয়াম আয়োডাইডের রিডক্স বিক্রিয়া। সো অ্যাসিডিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে পটাশিয়াম আয়োডাইডের জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে আমাদের কি করতে হবে? ওই যে আগের মতো দর্শক আয়নকে বাদ দিতে হবে। তো দর্শক আয়নকে যদি বাদ দেই তাহলে আসলে কি দাঁড়ায়? এখানে দাঁড়ায় হচ্ছে পারম্যাঙ্গানেট আয়ন MnO4-। যেহেতু অ্যাসিডিক মিডিয়া H+ নিব। আর এখানে পটাশিয়াম তো বাদ যাবে, এখানে থাকবে হচ্ছে I-, তাই না, হ্যালাইড। প্রথম নিয়ম কি ছিল? তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করতে হবে। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা 5, সেই 5 এর সামনে বসলো। আয়োডাইডের তুল্য সংখ্যা কত? আয়োডাইডের তুল্য সংখ্যা কিন্তু 1, তাহলে ওর 1 এর সামনে আসলো, তাই না? ওকে, যারা বুঝি নাই আবারও দেখাইতেছি। এই যে বলছিলাম হ্যালাইড গিয়ে হ্যালোজেন তৈরি করে, তুল্য সংখ্যা হচ্ছে 1। এরপরে আমরা জানি পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে তৈরি করা হইতেছে এইটা Mn2+। এখানে একটা আছে, এখানে 1 দিলাম। আমরা জানি জারকের অক্সিজেন অনুযায়ী পানি, 4টা অক্সিজেন আছে মানে 4 অণু পানি হবে। আমরা এটাও জানি যে এখান থেকে তৈরি হবে I2। কয়টা? 5/2 I2। এইখানে একটা সংখ্যা বাকি হবে। যেহেতু 4টা পানির অণু, এখানে 8 অণু হবে। অ্যাডমিশনে এইটুকু লিখলেই হয়ে যায়, আর লেখা লাগে না। আর একাডেমিক একটু স্যারদেরকে দেখাই দিতে হয় যে এইভাবে এইভাবে আসছে, এইভাবে এইভাবে করতে হবে। এবার আমরা একটু জারণ বিজারণ আলাদা করে দিব, যে জারণ কোথায় ঘটছে, বিজারণ কোথায় ঘটছে। জারণ দেখানোর সময় আমি দেখবো হচ্ছে এইটা 5I- -5 ইলেকট্রন। কেন? কারণ এর তুল্য সংখ্যা 1। সো তুল্য সংখ্যা 1 যদি হয়, তাহলে একটা আয়োডিন দান করে একটায়, 5টা আয়োডিন দান করে 1 5টা, তাহলে এখানে কত হবে? 5/2 ইন্টু I2। বিজারণের ক্ষেত্রে কি হবে? এইটা ও যদি 5টা দান করে, এই পুরো অংশ 5টা গ্রহণ করবে। সো 5টা গ্রহণ করবে মানে হইতেছে এইটা MnO4-, আর এখানে আছে 5টা ইলেকট্রন। এখানে তৈরি করা হচ্ছে Mn2+ প্লাস হচ্ছে 4 অন্য পানি। এরপরে দেখি যে ফুল ইকুয়েশনটা কেমনে বের করব। ফুল ইকুয়েশনটা হচ্ছে এইখানে যেহেতু পটাশিয়াম আসবে, তাহলে হচ্ছে KMnO4, সালফিউরিক অ্যাসিড হবে কয়টা? 4টা সালফিউরিক অ্যাসিড H2SO4। কোনো নিয়ম মুখস্থ না রেখে ফ্লেক্সিবল থাকলেই হয় আর কি। তারপরে হচ্ছে এখানে আয়োডিন আছে, তাহলে 5টা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। এরপরে আমরা কি জানি? এখানে Mn2+ আছে, মানে কি Mn সালফেট আছে, তাই না? Mn সালফেট, 4 অণু পানি, 4 অণু পানির মতো বসাই দিব। আর এখানে 5/2 আয়োডিন, 5/2 আয়োডিন বসে গেছে। আর যে দুধভাত যৌগ আছে, সেই দুধভাত যৌগ কোনটা? সেই দুধভাত যৌগ হচ্ছে পটাশিয়াম সালফেট। সো এই হচ্ছে সেই পটাশিয়াম সালফেট। বলতে ভাই এখানে কত বসাবো? পটাশিয়াম সালফেটের এখানে কত হবে? আগে কিন্তু আমরা এই পটাশিয়াম দেখে বসাইতাম, বাট এখানে পটাশিয়াম কিন্তু এইখানে 5টা আছে, এইখানে একটা আছে। সো এই 5টার একটা মোট 6টা, তার মানে এখানে এবার 3 বসাইতে হবে।
সালফেট এমনিতে নেওয়া যায় প্রশ্ন না থাকলে, হ্যাঁ সালফিউরিক অ্যাসিড নেওয়াটাই সেফ আর কি। ওকে, বুঝতে পারছি। অনেকে মনে মনে কিন্তু এখানে এক দেখে ঠাস করে এখানে হাফ দিয়ে দিবে। না, এখানে হাফ হবে কি হবে না ডিপেন্ড করে সংখ্যার উপরে। এক এক বিক্রেতা এক এক রকম থাকতে পারে। আমরা দেখি আরেকটা। নর্মালি আমি অনেকবার রিপিট করি, বাট আমি রিপিট করছি না কারণ প্রতিটা আলাদা আলাদা উদাহরণ নিয়ে সেম 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 জিনিস রিপিট হচ্ছে। আমাকে বললো হচ্ছে এরকম, অ্যাসিডিক KMnO4 না, পটাশিয়াম ডাইক্রোমেট নেই, K2Cr2O7 দ্রবণে আহ বললো হচ্ছে এইটা H2C2O4, এটার জারণ বিজারণ বিক্রিয়া। বেসিক দরকার নেই ফুয়াদ, বেসিক মিলে না সহজে, বেসিক মিলাইতে গেলে অনেক কাহিনী আছে। তাহলে অ্যাসিডিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে অক্সালিক অ্যাসিডের জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে আমাদের দর্শকায়ন কে কে, পটাশিয়াম বাদ যাবে। তো যদি পটাশিয়াম বাদ যায় তাহলে এখানে থাকে হইতেছে এইটা Cr2O7, বড় করে লিখি, Cr2O7 2 মাইনাস H প্লাস। এখন অক্সালিক অ্যাসিডের আসলে কি বাদ দিব? অক্সালিক অ্যাসিডের হাইড্রোজেন বাদ দিব, কারণ হাইড্রোজেন তো এখানে আমি লিখেই ফেলছি। আলটিমেটলি এখানে কি থাকে, C2O4 2 মাইনাস। কেন ভাইয়া? কারণ এই যে হাইড্রোজেন তো এখানে লেখা হয়েই গেছে, আবার নতুন করে হাইড্রোজেন লেখার তো মানেই হয় না, তাই না? আর তাছাড়া অ্যাসিড তো দ্রবণে এমনিতেই বিয়োজিত থাকে, আয়নিত থাকে। নিয়ম ছিল তুল্য সংখ্যা এক্সচেঞ্জ, এরটা এর সামনে এরটা এর সামনে। যে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা ছিল 6 আর এর তুল্য সংখ্যা ছিল 2। এই প্রথম কিন্তু আমাদের জারকের সামনে কিছু একটা বসলো। এতক্ষণ ধরে কিন্তু জারকের সামনে 1 1 বসতো, কারণ এগুলো সব ফেরাস সালফেট এগুলো নিচ্ছিলাম আমরা, তাই না? তাহলে এর তুল্য সংখ্যা 2 এর সামনে বসছে, ওর তুল্য সংখ্যা 6 এর সামনে বসছে। তারপরে আমরা কি জানি যে পটাশিয়াম ডাইক্রোমেট থেকে Cr3+ তৈরি করে, 4Cr3+। ভাইয়া 4 কই থেকে আসলো? এই যে দেখ ভাইয়া, 2 দুগুণে 4, 4টা ক্রোমিয়াম, এই জন্য 4 আসছে। এই বল কত অণু পানি হবে? প্রশ্ন হচ্ছে কত অণু পানি? উত্তর হচ্ছে 14 অণু পানি। অনেকে এবার আকাশ থেকে পড়ছে, ভাই 14 অণু পানি কেন হবে, 7 অণু না কেন? বাবা জারকে অক্সিজেন 7টা আছে, কিন্তু এখানে তো অলরেডি 2 হয়ে গেছে। জারকে যতগুলো অক্সিজেন তত অণু পানি, মানে 7 দুগুণে 14 অণু পানি। এরপরে আমরা কি জানি, এখান থেকে তৈরি হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাই না? 12 অণু কার্বন ডাই অক্সাইড, 6 দুগুণে 12। এবার হাইড্রোজেনের আগে কত হবে? বিশাল একটা সংখ্যা হবে, 28, তাই না? প্রশ্ন হচ্ছে কেন 28 হবে? কারণ এই পাশে 14 অণু পানি আছে। 14 অণু পানির সাথে মেলানোর জন্য হাইড্রোজেন লাগবে কয়টা? 28টা। এবার আমরা জারণ বিজারণ আলাদা করে দেখাবো। তো প্রথমে দেখি অক্সিডেশন, 6C2O4 2 মাইনাস, মাইনাস 12টা ইলেকট্রন। প্রশ্ন আসতে পারে 12 কই থেকে পাইলেন? এর তুল্য সংখ্যা 6, তো একটা হলে দুইটা দান কর, সরি তুল্য সংখ্যা 2। তো অক্সালেটের তুল্য সংখ্যা 2, মানে একটা হলে দুইটা দান করতে, 6টা আছে মানে 12টাও দান করবে। এখান থেকে তৈরি করে হইতেছে 12 অণু কার্বন ডাই অক্সাইড। আর বিজারণ বিক্রিয়া কোনটা মুখস্থ, এই যে 2Cr2 2 মাইনাস 28H প্লাস, এখানে হচ্ছে 12টা ইলেকট্রন গ্রহণ করে, তৈরি করে 4Cr3 প্লাস, আর হচ্ছে 14 অণু পানি।
এবার যদি আমি দর্শকায়ন অ্যাড করতে চাই, মানে বড় একটা ইকুয়েশন হবে তো, লাইন সোজা হয় না, এর মধ্যে লিখলে সোজা হয়ে যাবে। এখানে কিন্তু একটু অন্য হিসাব নিকাশ আছে, সেমই, খালি চোখ কান খোলা রাখতে হবে আর কি। কোনো স্পেসিফিক কিছু না, চোখ কান খোলা রেখে আনসার করলেই মিলে যাবে। দেখ, প্রথমত এই যে 2Cr2O7, মানে পটাশিয়াম ডাইক্রোমেট, 2K2Cr2O7 বসাইলাম। তারপরে এখানে কি হবে, পানি হবে, লিখলাম পানি। এখন আমি জানি, পানি না সরি, সালফিউরিক অ্যাসিড হবে। এখন আমি জানি তোর কাছে মনে হচ্ছে ঠাস করে 14 লিখবি সালফিউরিক অ্যাসিডের সামনে। একটু ধৈর্য ধর, এবার একটু কাহিনী আছে। এখানে ঠাস করে 14 লেখা যাবে না, কারণ কি, এখানে হাইড্রোজেন আসবে। মানে আমি যখন অক্সালিক অ্যাসিড লিখবো তখন তো এটা লিখবোই আমি, তাই না? 6H2C2O4, কারণ অক্সালেট আয়ন তো আমার সেম রাখতেই হবে। তাহলে এইখানে অলরেডি তুই 6 দুগুণে 12টা হাইড্রোজেন লিখে ফেলছিস। মোট তো হাইড্রোজেন 28টা। তাহলে মোট যদি 28টা হয়, এখানে 12টা লিখে ফেলছিস, আর থাকে কয়টা? আর থাকে 16টা। 16 মানে এখানে 8 হবে। এই যে একটু হিসাব নিকাশ চেঞ্জ হলো এবার। এতবার কি হইতো, এইখানে কোনো হাইড্রোজেন ছিল না এই জায়গাটাতে। তাহলে অ্যাসিডের এখানে যতটা প্রোটন হইতো সেই হিসাবেই সালফিউরিক অ্যাসিড লিখে ফেলতাম। কিন্তু এখানে একটু মডিফিকেশন আছে, বাট এমন হার্মোনি মডিফিকেশনও না। ক্রোমিয়াম সালফেট, Cr2SO4 3। যেহেতু ক্রোমিয়াম এখানে হচ্ছে 2 দুগুণে 4 আছে, ওইটা মেলানোর জন্য এখানে আমরা একটা এক্সট্রা 2 দিলাম, মানে 4-এর জায়গায় 2 দিচ্ছি। 14 অণু পানি অ্যাজ ইট ইজ বসে গেল। 12 অণু কার্বন ডাই অক্সাইড অ্যাজ ইট ইজ বসে গেল। আর আমাদের একটা দুধভাত যৌগ বাকি আছে, সেই দুধভাত যৌগ হইতেছে পটাশিয়াম সালফেট। তাহলে পটাশিয়াম সালফেট মিলে পটাশিয়াম সালফেট তৈরি করে। এখানে যেহেতু পটাশিয়াম আছে হচ্ছে 4, মানে 2 দুগুণে 4, ওটা মেলানোর জন্য এখানে একটা 2 দিলাম। সহজ কিন্তু, কিন্তু ওই যে ফ্লেক্সিবল থাকতে হবে আর কি, হিসাব নিকাশ কিভাবে করতে হবে বা একটু দেখে শুনে করতে হবে আর কি। আচ্ছা, আমরা একটা ব্রেক নেই, তারপরে এসে আরো 2-একটা উদাহরণ দেখব। ওকে, আমরা আরেকটা উদাহরণ দেখি। এখন কি আগের থেকে ইজি লাগছে না? বেশ ইজি লাগার কথা। মানে এখন জিনিসটা একটা প্যাটার্নে চলে আসছে। এবং প্রথমে নিয়মগুলো অনেক উল্টাপাল্টা মনে হচ্ছিল, কোনটার পরে কোনটা করব, কোনটা আগে করব, কোনটা পরে করব, এই জিনিসগুলো ঝামেলা হচ্ছিল। বাট দেখবি যে তুই নিজে আরো 2-একটা প্র্যাকটিস করলে আরো সুবিধা হবে। আমি নিব হচ্ছে এইটা, অ্যাসিডিক KMnO4 দ্রবণে ধরলাম হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2 এর জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া, যাই বলি না কেন। সো অ্যাসিডিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে আমি নিলাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, এর জারণ বিজারণ বিক্রিয়া। দর্শকায়ন হচ্ছে পটাশিয়াম, সো পটাশিয়াম আমি বাদ দিলাম। পটাশিয়াম যদি বাদ দেই তাহলে এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে এইটা MnO4-। অ্যাসিডিক মিডিয়া দেখে এখানে একটা H+ নিলাম। আর এখানে হচ্ছে পারঅক্সাইড, পারঅক্সাইডকে লেখা হয় হইতেছে এটা O2 2-। ভাই হাইড্রোজেন কেন লিখলেন না? কারণ দেখ, হাইড্রোজেন তো আসলে আমি এখানে এইখানটাতে হচ্ছে হাইড্রোজেন এখানে লিখেই ফেলছি, এই জন্য এখানে লিখে নেই। আর পারঅক্সাইডের জারণ মান -1, ঠিক আছে আমি জানি -1, কিন্তু 2টা অক্সিজেনের জারণ মান তো হচ্ছে -2, এই জন্য পারঅক্সাইড কিভাবে লেখা হয়। প্রথম নিয়ম কি ছিল, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করা। মানে এর তুল্য সংখ্যা এর সামনে, এর তুল্য সংখ্যা এর সামনে মানে হচ্ছে এখানে হবে 5, আর এর তুল্য সংখ্যা এর সামনে মানে এখানে 2 হবে, লিখলাম। তারপরে আমি জানি হইতেছে এই যে 2টা Mn2+ তৈরি হবে, এখানে 8 অণু পানি হবে। আর আমি জানি পারঅক্সাইড থেকে অক্সিজেন তৈরি হয়, 5টা অক্সিজেন তৈরি হইলো। আর যেহেতু এখানে হাইড্রোজেন 16টা, এই জন্য এখানে 16 হইলো। একদম ইজি পিজি লেমন স্কুইজি, তাই না?
আচ্ছা, নাবিল বলছে ভাই এভাবে লিখলে কি হয় না? হ্যাঁ, এভাবে লিখলেও হয়, কিন্তু বইতে এভাবে লিখে। এইটা বেশি প্রচলিত। এখন আমাকে অক্সিডেশন রিডাকশন আলাদা করতে হবে। যদি আলাদা করি তাহলে অক্সিডেশন কোথায় ঘটছে? যে 5O2, যেহেতু এর তুল্য সংখ্যা হচ্ছে 2, একটা হইলে 2টা দান করতো, 5টা আছে মানে 10টা দান করবে। তাহলে -10 ইলেকট্রন সমান এখানে তৈরি করে হচ্ছে 5O2। আর বিজারণ বিক্রিয়ায় কি হবে? বাকিটুকু তো মুখস্থ। 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস প্লাস হচ্ছে 10 ইলেকট্রন সমান এখানে তৈরি করে হচ্ছে 2Mn2 প্লাস 8 অণু পানি। এরপরে আমাদের পূর্ণ সমীকরণ লিখতে হবে। পূর্ণ সমীকরণ লেখার জন্য একটু হেল্প নেই, নাহলে লাইনটা খুব বাঁকা হয়ে যায় আমার। আমার এখানে অ্যাড করতে হবে কি? এখানে অ্যাড করতে হবে হচ্ছে পটাশিয়াম। তাহলে 2টা KMnO4 লিখলাম। এখানে 8টা সালফিউরিক অ্যাসিড লিখতে অনেকের মন চাচ্ছে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, কারণ এখানে হাইড্রোজেন পারঅক্সাইড, মানে আমার বিজারকের সাথে অলরেডি একটা হাইড্রোজেন আছে। এটা কই থাকে? এটা থাকে হচ্ছে অক্সালিক অ্যাসিডে, এটা থাকে হাইড্রোজেন পারঅক্সাইড, এই জন্য একটু কেয়ারফুলি লিখতে হবে। এইখানে সালফিউরিক অ্যাসিড জাস্ট লিখি, আগে থেকে না দেই। হাইড্রোজেন পারঅক্সাইড আছে কয়টা? 5টা। তাহলে 5 অণু হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ফেলি। এখন দেখ ভাই, এখানে মোট 16টা লাগবে, এখানে 10টা হয়ে গেছে। 10টা হয়ে গেছে, আর লাগবে 6টা। আর 6টা মানে ওই যে নবনী অলরেডি বলে দিছে 3 হবে। গুড। তারপরে ম্যাঙ্গানাস সালফেট হবে 2টা MnSO4। তারপরে হচ্ছে 8 অণু পানি হবে H2O। তারপরে হচ্ছে 5 অণু অক্সিজেন হবে। আর সেই দুধভাত যৌগ হবে একটা, দর্শকায়ন দর্শকায়ন মিলে, পটাশিয়াম আর সালফেট মিলে পটাশিয়াম সালফেট, K2SO4। ওকে। তাহলে সমতাকরণ আমি দেখাইছি কয়টা ক্লাস? একটা, দুইটা, তারপরে হচ্ছে তিনটা, চারটা, পাঁচটা। সো 5টা দেখাইছি। আচ্ছা, মজা লাগা শুরু হয়েছে। আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দেই, এগুলো অবশ্যই নিজে করতে হবে। সো হোমওয়ার্ক গুলো একটু লিখে নেবো সবাই। একটা হচ্ছে অ্যাসিডিক KMnO4 এর সাথে KMnO4 প্লাস আমরা দিব হচ্ছে অক্সালিক অ্যাসিড H2C2O4। আরেকটা হচ্ছে অ্যাসিডিক K2Cr2O7 প্লাস হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। এই দুটো অবশ্যই তোরা বাসায় নিজেরা করবি। ইজি। হ্যাঁ, পারা যাবে তো দুইটা? পারা উচিত, না পারার মতো কিছু নাই। হ্যাঁ, একদম ইজি পিজি। ওকে, এবার সবাই একটু লিখে নে হচ্ছে আয়োডিমিতি। আয়োডিমিতি, এটাকে ইংলিশে বলে আয়োডোমেট্রি, আয়োডিমিট্রি। মানে আমাদের বইতে দুইটা টার্মিনোলজি আছে, একটা হচ্ছে আয়োডিমিতি, একটা হচ্ছে আয়োডোমিতি। ডিমিতি ডোমিতির পার্থক্য পরে আসে। সো আয়োডিমিতি বুঝতে গেলে আমাদেরকে একটু বুঝতে হয় যে আয়োডিন কি জিনিস। এই আয়োডিন কি জিনিস? আয়োডিন কি জারক না বিজারক? ডেফিনেটলি আয়োডিন জারক। কেন ভাই আয়োডিন জারক? চিন্তা কর, হ্যালোজেন নর্মালি 0 জারণ মানে থাকে, যখন এখান থেকে যাবে তখন তো হ্যালোজেন ইউজুয়ালি মাইনাস হয়। তো আমি বলছিলাম বিজারকের জারণ মান বাড়ে, বিতে বিজারক বিতে বাড়ে, এর জারণ মান নর্মালি কমে। সো আয়োডিন হচ্ছে একটা জারক। এখন চিন্তা কর, আমি কোনো কিছুর পরিমাণ হিসাব নিকাশ করব। এখন আমরা যখন পরিমাণ হিসাব নিকাশ করব তখন আমাদেরকে তো বিক্রিয়া দেখাইতে হয়। যেমন অ্যাসিডের পরিমাণ হিসাব করি,
ক্ষারের হিসাব থেকে, ক্ষারেরটা হিসাব করি অ্যাসিড থেকে, এভাবেই তো আমরা হিসাব করি। তো কথা হচ্ছে যে এইটা একটা জারক, এখন এ বিক্রিয়া করবে কার সাথে? বিজারকের সাথে। তাহলে আমি যদি এর মানটা জানি, ওর মানটা বের করতে পারবো, ওর মানটা জানলে এর মানটা বের করতে পারবো। সো অনেকে বলতে পারে যে ভাইয়া আমি আয়োডিন নিব ভালো কথা, অন্য হ্যালোজেন কেন নিচ্ছি না? মানে অন্য হ্যালোজেন ফ্লোরিন ক্লোরিন, দেখ ফ্লোরিন ক্লোরিন ইউজুয়ালি গ্যাস থাকে, এগুলো ডিল করা অনেক কঠিন, এগুলো দিয়ে বিক্রিয়া করা কঠিন প্র্যাকটিক্যালি যদি চিন্তা করিস। এটা আমার একটা স্টুডেন্ট, ওর নাম হচ্ছে প্রজ্ঞা, ও সাতক্ষীরাতেই ছিল, ফুয়াদ চিনে কেনা। সো প্রজ্ঞা হচ্ছে বুয়েটে মেকানিক্যালে পড়ে, এখন ওদের মেকানিক্যালের 1-1, 1-1 না 102 ওদের ভাইবা হইতেছে। তো ওকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করছে যে ভাইয়া, ও জিজ্ঞেস করছে যে আয়োডোমিতি কেন, ব্রোমিওমিতি কেন হয় না, বা ক্লোরোমিতি বলে কেন কেন কিছু নাই। তো ওর আগের জনকে এই প্রশ্নটা করছে, ও আমাকে সাথে সাথে ফোন দিছে। সো ফোন দেওয়ার পর আমার বলতেছে ভাইয়া, আয়োডিমিতিতে আমরা আয়োডিন কেন নেই, কেন ক্লোরোমিতি ব্রোমোমিতি নাই? সো মেইন কথা হচ্ছে আয়োডিন হচ্ছে একটা সলিড জিনিস, এটা দিয়ে খুব সহজে দ্রবণ বানানো যায়, এবং যেটার ঘনমাত্রা পিএইচ এর সাথে খুব একটা পরিবর্তন হয় না, যার রিঅ্যাকশন করার ক্যাপাসিটিও পিএইচ এর সাথে খুব একটা পরিবর্তন হয় না, বুঝছিস? এই জন্য ক্লোরোমিতি ব্রোমোমিতি নাই, কিন্তু আয়োডিমিতি আছে। এটা পিএইচ সংবেদনশীল না, মানে আমাদের জন্য ভালো জিনিসটা। এখন আয়োডোমিতি কেন? আমি হচ্ছে আয়োডিন নিয়ে কাজ করার সুবিধার জন্য, আয়োডিন নিয়ে সহজে দ্রবণ বানানো যায়, এবং এটার বিক্রিয়া পিএইচ দ্বারা নির্ধারিত হয় না, পিএইচ দ্বারা পরিবর্তন হয় না। এখন চিন্তা কর আয়োডিমিতি কি জিনিস? আয়োডিনের সাথে আমি একটা বিজারক নিব, এবং সেখানে একটা উৎপাদ তৈরি হবে, তাই না? একটা রিঅ্যাকশন হবে, এটাকে বলা হয় আয়োডিমিতি। সিম্পল অ্যাজ ইট ইজ। তোদের বইতে 99.9% কেসে এই বিজারকটা নেওয়া হয় হইতেছে সোডিয়াম থায়োসালফেট, Na2S2O3। ভাই অন্য কোনো বিজারক নিলে হইতো না? হইতো, বাট তোর বইতে এর বাইরে কিচ্ছু নাই। তাহলে আয়োডিনের সাথে আমি সোডিয়াম থায়োসালফেট নিব, সেখানে উৎপাদ তৈরি করবে, সেটাকে বলা হয় হচ্ছে আয়োডিমিতি। যদি উদাহরণ দেই, উদাহরণটা হচ্ছে এইটা, যে আমার কাছে আয়োডিন আছে, এই হচ্ছে আমাদের I2, প্লাস আমি এখানে নিলাম হইতেছে Na2S2O3, সোডিয়াম থায়োসালফেট। তো এখানে কি তৈরি করে? সোডিয়াম আছে, আয়োডিন আছে, মানে সোডিয়াম হ্যালাইড তো তৈরি হবে, এখানে কোনো সন্দেহই নাই। তো তৈরি হবে হইতেছে Na, সোডিয়াম আয়োডাইড। আর সোডিয়াম থায়োসালফেট এইটা বিক্রিয়া করে তৈরি করে সোডিয়াম টেট্রাথায়োনেট, মানে হইতেছে Na2S4O6। সোডিয়াম থায়োসালফেট থেকে সোডিয়াম টেট্রাথায়োনেট তৈরি করে। যদি সমতাকরণ করতে চাই, তাহলে চিন্তা করে এখানে আয়োডিন দুইটা, তার মানে এখানে কত হবে? এখানে হবে হইতেছে 2, তাই না? এখানে যেহেতু আয়োডিন দুইটা, এখানে 2 তৈরি হবে। এখানে যেহেতু 2 আছে, দেখ সোডিয়াম এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, 4টা আছে, এই জন্য এখানে একটা এক্সট্রা 2 দিতে হয়। আমি সবাইকে বলবো এই রিঅ্যাকশনটা মুখস্থ রাখতে, টিটিএম। মানে আমি যত কিছু বুঝাই টুঝাই দিলাম, এই রিঅ্যাকশনটা সমতাকরণ সহ সবাই মুখস্থ করবি, দেখবি জীবন অনেক সহজ হয়ে যাবে। তাহলে কি ঘটনা ঘটলো? আমি আয়োডিনের সাথে কোন একটা বিজারকের বিক্রিয়া করব, 99% কেসে সেটা কি হয়? সোডিয়াম থায়োসালফেট হয়। আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়ায় উৎপাদ তৈরি হয়, এই বিক্রিয়াকে আমরা বলি আয়োডিমিতে। ওকে, সবাই কি বুঝছি এটুকু? আর এই রিঅ্যাকশনটা, এই যে ভাই কি তৈরি হয় না হয়, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি এই বিক্রিয়াটা মুখস্থ রাখতাম, বুঝেই মুখস্থ করতাম। আমি যখন পড়ানো শুরু করি, আমি সবাইকে বলি এই রিঅ্যাকশনটা মুখস্থ রাখতে। এবার আসি আয়োডোমিতে। অনেকে চিন্তা করছে কি ভাই আয়োডিমিতি ডোমিতি এগুলো কি বলতেছেন। অনেকে যে ইন্টারমিডিয়েট পড়া শেষ করে ফেলে, বাট এই দুইটা যে আলাদা জিনিস সেই জিনিসটাই অনেকে জানে না, যে ডিমিতি ডোমিতি যে আলাদা। আয়োডোমিতি এটা আমি মনে রাখতাম, ডি মানে ডিরেক্ট, একটা বিক্রিয়া আর কি, আর ডো মানে হচ্ছে ইনডিরেক্ট। ডো মানে কি, যেরকম ধর তোর কাছে একটা জারক আছে, তুই সেই জারকের হিসাব নিকাশ করতে চাস। জারক বলতে ধর Cu2 প্লাস একটা জারক, Cu2 প্লাস একটা জারক, অথবা ধর তোর কাছে ধরলাম এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটই আছে, অথবা ধরলাম তোর কাছে ক্লোরিন আছে। এগুলো সব তো জারক, তাই না? Cu2 প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা ক্লোরিন। তুই চাচ্ছিস এই জারকের পরিমাণ বের করতে আয়োডিন দিয়ে।
এখন ভাই আয়োডিন নিজে জারক, এগুলো জারক, তাহলে এরা কি আয়োডিনের সাথে বিক্রিয়া করবে? তোর কমন সেন্স কি বলে? এরা কিন্তু আয়োডিনের সাথে বিক্রিয়া করবে না, কারণ এরাও জারক, আয়োডিনও জারক। তখন এদেরকে আমরা বিক্রিয়া করাই হইতেছে আয়োডাইড দিয়ে। কিরকম দেখ ভাই, আয়োডিন যদি জারক হয় তাহলে আয়োডাইড তো আবার বিজারক, তাই না? তো বোঝা খুবই ইজি পিজি লেমন স্কুইজি, যে আয়োডিন যদি জারক হয় তাহলে আয়োডাইড আবার বিজারক। তো আমরা করি কি, এখানে ঘোড়ায় নাক দেখাই। ঘোড়ায় নাক দেখানো মানে কি? ঘোড়ায় নাক দেখানো মানে হইতেছে আমরা এখানে একটা জারক পদার্থ নেই, সেই জারকের সাথে আয়োডিনের বিক্রিয়া করি না, আয়োডাইডের বিক্রিয়া করি, কারণ আয়োডিন নিজে জারক। তাহলে জারকের সাথে আয়োডাইডের বিক্রিয়া, এখানে ব্লা ব্লা অনেক কিছু তৈরি হয়, কিন্তু এখানে আয়োডিন তৈরি হবেই, আয়োডিন তৈরি হতেই হবে। তাহলে জারক পদার্থের সাথে আয়োডাইড লবণের বিক্রিয়াতে আয়োডিন তৈরি হয়, সেই আয়োডিনের সাথে বিজারক পদার্থের বিক্রিয়া, মানে আগের বিক্রিয়াটা আর কি, বুঝছিস? এইখানে তৈরি করে হচ্ছে উৎপাদ, এটাকে আমরা বলি আয়োডোমিতি। ডো মানে ডু। ওই যে তোরা ফুটবলে দেখিস না যে মেসি আর সুয়ারেজ যখন ছিল তখন ডুও বলে, দুইজন স্ট্রাইকার থাকলে ডুও বলে, শুনছি ফুটবলে। তাহলে হচ্ছে জারকের সাথে আয়োডাইডের বিক্রিয়া করলাম, সেখানে আয়োডিন তৈরি হইলো, এবং এখানে সেই আয়োডিনের সাথে বিজারকের বিক্রিয়া, এবং এর বিখ্যাত বিক্রিয়া কোনটা? ধর আমার কাছে কপার সালফেট আছে, এই কপার সালফেটে কিন্তু কপার 2+ আছে। কপার 2+ মানে এখানে কপার জারক হিসেবে কাজ করবে, তার সাথে আমরা বিক্রিয়া করব কি দিয়ে? পটাশিয়াম আয়োডাইড দিয়ে বিক্রিয়া করলাম। ওই যে বলছিলাম যে জারকের সাথে আয়োডাইডের বিক্রিয়া করব। তো এখানে কি কি তৈরি হবে? এখানে চিন্তা করো, অবশ্যই পটাশিয়াম আছে, সালফেট আছে, পটাশিয়াম সালফেট তো তৈরি হবেই, কোনো সন্দেহ নাই, তাই না? অস্থির ম্যাচ হচ্ছে কি, বেলজিয়াম আর ফ্রান্সের? একটু দেখি স্কোরটা। ওকে, তাহলে আমি পটাশিয়াম আর সালফেট মিলে পটাশিয়াম সালফেট তৈরি হবে, এগুলো কোনো সমস্যা নাই। আর আমি তো জানি এখানে আয়োডিন তৈরি হতেই হবে শর্ত অনুযায়ী। আরেকটা যৌগ তৈরি হয়, কপার আর আয়োডিন মিলে Cu2I2 তৈরি করে, কিউপ্রাস আয়োডাইড। তাহলে কি করলো, পটাশিয়াম সালফেট মিলে পটাশিয়াম সালফেট, তারপরে আয়োডিন তো তৈরি হবে, আর এখানকার আয়োডিন আর এখানকার কপার মিলে কিউপ্রাস আয়োডাইড যৌগ তৈরি করে। এবার সমতাকরণ যদি করতে চাই, তাহলে দেখ সমতাকরণ করি, এখানে আয়োডিন এখানে হয়েছে দুইটা, এখানে হয়েছে দুইটা, মানে মোট কয়টা? চারটা, তাই না? মোট যদি চারটা হয়, এখানে পটাশিয়াম হচ্ছে চারটা, এখানে দুইটা, এখানে দুই হবে, তাহলে এখানে অটোমেটিক্যালি দুই আসে, এমনি বুঝা যায়। ওইখানকার যে আয়োডিন তৈরি হয়েছে সেই আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেট, নিচেটা মুখস্থ করছিলাম, মুখস্থ করতে বলছিলাম, Na2S2O3, এখানে তৈরি হয় হচ্ছে Na2S4O6 প্লাস 2NaI, এটাকে বলা হয় আয়োডোমিতি। ম্যাথ করার সময় দেখাবো না এটা কোথায় কাজে লাগে, ম্যাথ আমরা এই ক্লাসে করব না, নেক্সট ক্লাসে করব। তোলা হয়েছে সবার এটা? ধর এইটা না দিয়ে আমি আরেকটা বিক্রিয়া দেখালাম। আমার কাছে এখানে ক্লোরিন আছে, ক্লোরিনের সাথে আমি আয়োডাইডের বিক্রিয়া করব, পটাশিয়াম আয়োডাইড। এখানে সে জারক কে? জারক হচ্ছে ক্লোরিন। তাহলে এখানে কি তৈরি করে? এখানে তৈরি করে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, এখানে তৈরি করে আয়োডিন। সমতাকরণ করতে গেলে এখানে অবশ্যই একটা দুই আসে, এবং এখানে দুই আসে। সেই আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেট, নিচেটা মুখস্থ কিন্তু, Na2S2O3, Na2S4O6 প্লাস হচ্ছে 2NaI, এটাও কি? এটাও হচ্ছে আয়োডোমিথ।
ইনফ্যাক্ট এইটা বিক্রিয়া না নিয়ে তুই যদি এই বিক্রিয়াটা নিতে দেখ, আমি কিন্তু আয়োডিন তৈরি হয়েছে এরকম আরেকটা বিক্রিয়া দেখাইছিলাম। কই জানি ছিল, এই যে এখানে খেয়াল করছিস আয়োডিন তৈরি হয়েছে। তো আমি এই বিক্রিয়াটা নেওয়ার পরে অথবা এই বিক্রিয়াটা নেওয়ার পরে তারপরে যদি পরের বিক্রিয়া নিতাম, সেটাও কি হইতো, আয়োডোমিতে হইতো, ঠিক আছে। সো এইগুলো ছিল আমাদের হচ্ছে এই জারণ বিজারণের হচ্ছে বেসিক। আগামী ক্লাসে আমরা জারণ বিজারণের ম্যাথ করব। আর বিয়ার লাম্বার্ট নামে একটা ছোট্ট টপিক আছে, ওইটা শর্ট সিলেবাসে নাই, বাট তারপর আমরা পড়বো। পড়লে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে এবং ইনশাল্লাহ আগামী ক্লাসে হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। এবং কেউ একজন একটু গ্রুপে লিখে দিস যে যারা হচ্ছে আজকের ক্লাস বা আগের দু একটা ক্লাস করে নাই, তারা যেন আগামী ক্লাসে না আসে, অবশ্যই রেকর্ড হোক লাইভ হোক সেজন্য করে আসে। ওকে। আর একটা এক্সট্রা ক্লাস এই উইকে নিব, আমি সময় জানাই দেবো না। গ্রুপে একটু সবাই, আমি তো নোটিফাই করেই দিই সবাইকে, সবাই একটু খোঁজ খবর রাখিস, ঠিক আছে। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ সবাইকে। এই উইকের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ চ্যাপ্টার, আর একটা ক্লাসই লাগবে।